জিরের হাজার কোটি টাকার প্রকল্প থেকে ৮০,০০০ টাকার মাছ চুরি হয়েছে এবং আমাদের জাতীয় দৈনিকে এটা আবার প্রকাশিত হয়েছে মাছের ছবি সহ, চোরের ছবি সহ, সব মিলিয়ে। কি নিদারুণ ব্যাপার। এরপরে ওই যে গোপালগঞ্জে বেনজিরের যে রিসোর্ট, তার সামনে এখন তাকে গালাগাল করার জন্য, তার বিরুদ্ধে কথা বলার জন্য অনেক লোক সেখানে দাঁড়িয়ে থাকে। সাংবাদিকরা যায়, ইউটিউবাররা যায়, আর তারা প্রাণ খুলে বেনজির সম্পর্কে বলতে থাকে। সরকার কি মিয়ানমারকে সহযোগিতা করছে? যে সরকার মিয়ানমারকে সহযোগিতা করছে বা মিয়ানমার জান্তা সরকারকে সহযোগিতা করেছে, এই চাপ শেখ হাসিনার একটা রাজনৈতিক ভুল কৌশল এবং তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজকে এক যুগ না আরো অনেক দিন ধরে ভুগবে। কোন একটা অদৃশ্য ক্ষমতার হাতে সরকার এই অঞ্চলটাকে দিয়ে দিতে চায়। জনাব ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনার দাবি রাখি এবং সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা হবে। কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ওখান থেকে জনগণকে সরিয়ে আনা হচ্ছে, আরও খারাপ পরিস্থিতি হয়ে গেছে, এটা বেদখল হয়ে গেছে। ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে অসুবিধাটা কোথায়, সমস্যাটা কি? ঈদের আগে দলটির কেন্দ্রীয় কমিটিতে ঘটেছে বড় ধরনের রদবদল। চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বেশ কিছু পদে নতুন নাম ঘোষণা করা হয়েছে। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই ভিডিওগুলোর মূল অংশগুলোই আজকের ভিডিওর শুরুতে দেখানো হয়েছে। সেই ভিডিওর মূল অংশগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আজকে দেখবেন এবং সকলের কথাগুলো শুনে যাবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। তো সবাইকে বলবো চলুন আর কথা না পারে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, সকল প্রকার খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি। আর কি মিয়ানমারকে সহযোগিতা করছে? এই প্রশ্ন কেন করছি, গত কিছুদিন আগে যখন বিদ্রোহীদের তাড়া খেয়ে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়ে, তখন সরকার তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে সসম্মানে জাহাজে করে আবার মিয়ানমারে পাঠিয়ে দেয়, যাতে করে তারা যুদ্ধ করতে পারে। আমার প্রশ্ন হলো, কোনো দেশের সীমা লঙ্ঘন করে কোনো দেশের সেনাবাহিনী অথবা সীমান্ত রক্ষীরা ঢুকে পড়লে তাদেরকে গ্রেপ্তার করে নির্ধারিত আইনে বিচারের ব্যবস্থা করা, এটা হলো একটা সীমান্ত বিষয়ক আইন, যে এক দেশের নাগরিক বা এক দেশের সৈন্য অন্য দেশে ঢুকলে কি করণীয়। কিন্তু আমরা দেখলাম যে বিদ্রোহীদের তারা খেয়ে যখন মিয়ানমার সৈন্যরা এই দেশে আসলো, সরকার তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সেফলি আবার তাদের দেশে ফিরে দিয়ে আসলো, যাতে করে তারা যুদ্ধ করতে পারে। এই বিষয়টি সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে সরকার মিয়ানমারকে সহযোগিতা করছে বা মিয়ানমার জান্তা সরকারকে সহযোগিতা করেছে। কথিত আছে যে এক স্বৈরাচার আরেক স্বৈরাচারকে সহযোগিতা করে, এই ক্ষেত্রেও সেম একই জিনিস দেখছি আমি। এবং আরেকটা বিষয়, যে সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন নিয়ে যে উদ্বেগটা রয়েছে, এটা অনেকে আশা করেছেন। এই বিষয়ে আমি কি বলবো, আমি যেটা দেখেছি তা অন্যদের চেয়ে একটু আলাদা হবে কিনা জানি না, তবে আমি তথ্য পেয়েছি সেখানে মিয়ানমার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধটা সেন্ট মার্টিনের খুব নিকটতম এলাকাতে যুদ্ধ হচ্ছে। পাশাপাশি এই যুদ্ধ শাহপরী দ্বীপ পর্যন্ত গড়িয়েছে। এই যুদ্ধে খুব সম্ভাবনা রয়েছে মিয়ানমার বাহিনী পরাজিত হওয়ার। আর এই পরাজিত হলে এই অঞ্চলকে ঘিরে ভারতের যে করিডোর প্রাপ্তির বিষয়ে বা অবকাঠামোগত উন্নয়ন সহ মিয়ানমার জান্তা সরকারের সাথে এই অঞ্চলকে ব্যবহার করার যে একটা গোপন নকশা, সেই নকশাটা নাশাত হয়, সে জায়গা থেকে এটা বিদ্রোহীদের হাতে চলে যায়। আমার প্রশ্ন হলো, এই জায়গাতে সন্দেহ হচ্ছে যে ওবায়দুল কাদের ভারতের এই সম্ভাব্য ক্ষতির কারণে দুশ্চিন্তায় পড়েছেন কিনা, তার এই উত্তেজনার কারণ কি। আমরা কোনো কিছুই আপনার হলো খুব সাদা চোখে দেখলে হবে না, গভীরভাবে দেখতে হবে। দেখুন, আমাদের রোহিঙ্গা যে ইস্যুটা রয়েছে, এই ইস্যুতে আমার একটা বক্তব্য ছিল যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখা যাবে না। এক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা বলেছিলাম যে রোহিঙ্গা পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে এবং নারীদেরকে সেফ জায়গায় সংরক্ষিত রাখতে হবে, এটা বলতে পারেন আপনার জামানত হিসেবে। এবং পুরুষরা এই প্রশিক্ষণের পরে তাদের যে অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করেছে মায়ানমার জান্তা সরকার, মায়ানমার সেনাবাহিনী, রোহিঙ্গাদেরকে সেই অঞ্চলে ফেরত পাঠাতে হবে, তাদের নিজ ভূখণ্ড উদ্ধার করে নিজের মতো করে অঞ্চল গঠনের জন্য। এটা আমার একটা বক্তব্য ছিল। আমার এই বক্তব্যের পরে সময় টিভি, দেশ টিভি সহ বেশ কিছু টিভি তারা এটাকে গুজব আকারে ছড়িয়েছিল যে আমি রোহিঙ্গাদেরকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে কথা বলছি বা অস্ত্র সরবরাহ করতে চাচ্ছি। অদ্ভুত বিষয় হলো, তার কিছুদিন পরেই রোহিঙ্গা ক্যাম্পে কিছু অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। আমাকে সেই ঘটনার সঙ্গে রিলেট করে তারা এই কথাটি বলেছিল। আমি এখনো দৃঢ়ভাবে বলছি, বাংলাদেশে রোহিঙ্গাদের যে অতিরিক্ত চাপ, এই চাপ শেখ হাসিনার একটা রাজনৈতিক ভুল কৌশল এবং তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজকে এক যুগ না আরো অনেক দিন ধরে ভুগবে। এই ভোগান্তির একমাত্র কারণ শেখ হাসিনার এই সিদ্ধান্ত যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেবে। আমি আবারও বলছি, এখনো সময় রয়েছে। রোহিঙ্গা পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমার পাঠাতে হবে এবং রোহিঙ্গা মেয়েদেরকে, নারী শিশুদেরকে জামানত হিসেবে রাখতে হবে। তাদের এই উদ্ধার কার্যক্রম, নিজ ভূমি উদ্ধার কার্যক্রম শেষ হলে, এখন যে অবস্থায় রয়েছে যে বিদ্রোহীরা এই অঞ্চল দখল নেওয়ার চেষ্টা করেছে এবং যুদ্ধে জিতছে, এই জায়গাতে যেহেতু রোহিঙ্গা সলিডারিটি আর্মি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই জায়গাতে রোহিঙ্গারা সামরিক প্রশিক্ষণ পেলে এই জায়গাটা দ্রুত তারা নিজের ভূমি গঠন করতে পারতো, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। এখন আমার বিষয় হলো যে এই যে আমাদের সেন্ট মার্টিনের
মানে নাগরিকদের উপর গুলি হচ্ছে, এখানে নৌকা নিয়ে যাচ্ছে না, বা এখানে সরকার যে নীতি গ্রহণ করেছে মিয়ানমারের প্রতি, আমার কাছে সেই নীতিটা মনে হচ্ছে জাস্ট সিম্পলি কোন একটা অদৃশ্য ক্ষমতার হাতে সরকার এই অঞ্চলটাকে দিয়ে দিতে চায়, আমার কাছে মনে হয়। মানে শেখ হাসিনার ওই কথাটা একটু স্মরণ করেন, গ্যাস দেয়নি বলে সে ক্ষমতায় আসতে পারেনি। আমার প্রশ্ন হলো, পরবর্তীতে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন কি গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছিল? আমি এই জিজ্ঞাসাটা এই কারণে করছি, আমি দেখেছি যে কুমিল্লা অঞ্চলে দেখেছি সেখানে গ্যাস যাচ্ছে, সেখান থেকে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো মানে বড় বড় সিলিন্ডার ট্রাক সেগুলো যাচ্ছে। তো আমি বললাম যে আমি মনে হয় চোখে ভুল দেখেছি। পরবর্তীতে ভিডিও ভাইরাল হলো যে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার ট্রাক, কার্গো ট্রাক, সেগুলোর উপরে যাচ্ছে, একসাথে অনেকগুলো ট্রাক যাচ্ছে, পুলিশ ফটো করে। তো এই জিনিসটা দেখার পরে মনে হয়েছে শেখ হাসিনা যে গ্যাস না দেওয়ার কারণে ক্ষমতায় আসতে পারেনি, পরবর্তীতে কি গ্যাস দিয়ে ক্ষমতায় এসেছে আমাদের দেশের সম্পদ দিয়ে দিয়ে। ঠিক একইভাবে শেখ হাসিনা আমেরিকার সেন্ট মার্টিন নিয়ে উদ্বেগ পোষণ করেছিল যে সেন্ট মার্টিন চাই আওয়ামী লীগ, বা তাদের একটা বয়ান ছিল। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ এই দফায় ক্ষমতায় আছে সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়ার প্রতি মানে বিনিময়ে, তাহলে এই নীরবতা কেন? আমার প্রশ্ন, তাই নয়? এবং মায়ানমার সেনাবাহিনীকে কেন সুরক্ষা দিয়ে দিয়ে মায়ানমারে পাঠাচ্ছে, যেখানে মায়ানমার থেকে উল্টো আমাদের দিকে গুলি আসছে, তাই নয়? আমাদের বিমান বাহিনী নিয়ে অনেক বড় বড় গল্প শুনি, আমার নৌবাহিনী নিয়ে, নৌবাহিনী এই করেছে, নৌবাহিনী ওই করেছে, আমাদের নাকি আপনার হলো ওই যে কি যেন বলে মাটির পানি নিচ দিয়ে চলে সেটা নাকি আছে, হ্যাঁ, ডুবো জাহাজ নাকি আছে, সব বিভিন্ন ধরনের গল্প আমরা শুনি। মানে এগুলো কি কোনো কিছু এখন ফাংশন করছে না? আমাদের সেনাবাহিনী মানে অনেক শক্তিশালী, অনেক গল্প, এই অস্ত্র যুক্ত হয়েছে, এই হেলিকপ্টার যুক্ত হলো, এই মিসাইল যুক্ত হলো, এই প্রযুক্তি যুক্ত হলো, এত কিছু যুক্ত হলো, মানে আমার যে সেন্ট মার্টিন এটা নিয়ে এত উত্তেজনা কেন? তবে এই অঞ্চলকে অস্থিতিশীল রেখে ভারত কিছু একটা করতে চায়, তার একটা প্রমাণ হলো কুকি চীনকে যখন ধাওয়া দিচ্ছে তখন তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে, এবং সেই নাথান বম সে ভারত থেকেই নেতৃত্ব দিচ্ছে। এই জিনিসগুলো যারা প্রমাণিত হয়, এই সামগ্রিক অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যায়। এবং এই জায়গায় মিয়ানমার সেনাবাহিনী বিরোধীদের কাছে পরাজিত হওয়ার শঙ্কায় বা পরাজিত হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার মায়ানমারকে সহযোগিতা করছে শুধুমাত্র ভারতকে সহযোগিতা করার উদ্দেশ্যে। এই ভারতের এই অঞ্চলকে ঘিরে যে অর্থনৈতিক পরিকল্পনা, সেই পরিকল্পনা গণেশ উল্টাচ্ছে, আর ওবায়দুল কাদেরদের অস্থিরতা বাড়তে শুরু করেছে। জনাব ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনা দাবি রাখে এবং সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা হবে। কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। যে সরকার সেন্ট মার্টিনস কাউকে দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আমাদের একজন মানুষও কি আছে, আওয়ামী লীগের দু চারটা লোক চেঁচিয়ে যা বলবে তার বাইরের কথা বলছি, একজন লোক কি আছে যে বিশ্বাস করবে না যে সরকার সেন্ট মার্টিনস দিয়ে এটিও ক্ষমতা টিকিয়ে রাখতে তার কোনো সমস্যা নেই? বা প্রধানমন্ত্রী যে বলছেন বাংলাদেশ এবং মিয়ানমারের অঞ্চল নিয়ে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে, কিছু আসে যায় এই সরকারের যদি সেটা করে সরকারকে ক্ষমতায় রাখে? এই সরকার যে রেপুটেশন তৈরি করেছে নিজ সম্পর্কে, সেটা নিজে ইমেজ তৈরি করেছে, এই দেশের মানুষ যৌক্তিকভাবেই মনে করে যে কোনো কিছু করতে পারে সরকার। সেন্ট মার্টিন দিয়ে এত কিছুই না। আই রিপিট, সেন্ট মার্টিন দিয়ে যদি ক্ষমতা নিশ্চিত করা যায় এই সরকার সেটা করবে। সেজন্য যখন আমেরিকার আলাপ এসেছিল তখন আমরা বলেছিলাম আমেরিকা যদি সেন্ট মার্টিনসের বিনিময়ে ক্ষমতায় থাকার গ্যারান্টি সত্যিই দিত, ওটা দিয়ে দিত। এই ঝামেলা আমেরিকার সাথে সেই সময়টা যখন হচ্ছিল এসব হতো না। সুতরাং সরকারের যে বয়ান, সেই বয়ান মানুষ বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং যখন এই ধরনের পরিস্থিতি হয়েছে, সরকারের দিক থেকে যখন কথা বলা হচ্ছে না বা যা বলা হচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে না। এই সরকারের কথা কোনো ক্রেডিবিলিটি নেই। সুতরাং যদি তাত্ত্বিকভাবে বলছি, আমি এখনো মনে করি মিয়ানমারের সাথে এই সরকারের পদক্ষেপ সঠিক ছিল না। আমি কোনোভাবেই মনে করি না তথাকথিত দায় সারা গোছের কতগুলো ডিপ্লোম্যাটিক প্রটেস্ট দিয়ে মিয়ানমারকে থামানো যাবে, আমি মনে করি না। কিন্তু আমি সিরিয়াসলি মনে করি যে সরকার যখন এই কাজগুলো করছে, যতটুকু করছে, যা বলছে সরিয়ে রাখি, ধরে নিলাম যে সে সত্যি কথাই বলছে, কিন্তু তার এই সত্যি কথা তথাকথিত মানুষকে বিশ্বাস করবে? করে না। এই যে মানুষের একটা চরম অবিশ্বাস একটা সরকারের প্রতি তৈরি হয়েছে, সরকার নিজে আর্ন করেছে। একটা সরকার ক্ষমতায় আছে যে সরকার এই রাষ্ট্রের কোনো অধিকার কখনো কোনোভাবে রক্ষা করার চেষ্টা করেনি। সে চেষ্টা করেছে কোন কোন দেশকে কি দিয়ে, কিভাবে দিয়ে সে তার গতি নিশ্চিত করা যায়। তার ফরেন পলিসি মানে হচ্ছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা, এর বাইরে কিছুই না। ধরে প্রমাণ করতে পারে, বহুদিন ধরে কথা বলেছি। এই যে রোহিঙ্গা সংকটের কথা এসছে, জনাব ওবায়দুল কাদের খুবই উষ্মা প্রকাশ করেছেন গতকালই, যেখানে উনি অন্য যে মানে বাংলাদেশ কি করবে প্রসঙ্গে আমি আসছি সেই জায়গায় খুব উষ্মা প্রকাশ করেছেন। বিদেশিরা কেউ কথা শোনে না, এই না সেই না, তারা লিপ সার্ভিস দেয়, আমরা বলবো না, তারা আমাদের ঘাট থেকে বোঝেন, আমাদের সাহায্য করছে না। এই বছর আপনি মাথা পেতে নিয়েছিলেন 17 সালে 18 ডামি নির্বাচনে, সেই রাতের ভোটের নির্বাচনের আগে আপনি এটা ইচ্ছে করে নিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আই মেড ভিডিও অন দ্যাট, সেটা হচ্ছে চীনের সাথে ডিল করেছেন, ওদেরকে হজম করে ফেলবেন। 18 নির্বাচন, চীন আপনার পাশে থাকবে, আপনি ওদেরকে হজম করবেন। আমাদের মনে থাকার কথা, উইচ আই রিপিটেড সেভারাল টাইমস, যখন সারা পৃথিবী রোহিঙ্গা সংকট নিয়ে এদিকে মনোযোগ দিয়েছে এবং তাদের জিওপলিটিক্যাল কারণে তারা এখানে এসে হাজির হয়েছে, তখন আপনি মিয়ানমারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন বাইল্যাটারাল। অনেক কথাবার্তা হয়েছে, লিখেছে, আমি নিজেও লিখেছি এটা নিয়ে কলাম, কি সংকট ছিল সেই জায়গা, তুই আলোচনার বিষয় না। সো আপনি ওটাও করেছেন, দেশের মধ্যে এই বিপদ তৈরি করেছেন আসলে ক্ষমতায় থাকার জন্য। এবং এটা দীর্ঘদিন বিভিন্ন দেশে দেখিয়েছেন, দেখো আমি না এত রোহিঙ্গা নিয়ে সংকটে আমি 1 মিলিয়ন লোককে রাখতে হচ্ছে, আমাকে এখন প্রেশার দিন। সারা পৃথিবীতে খুবই চমৎকারভাবে তাদের এই ন্যারেটিভ তারা বিক্রি করেছিল। সুতরাং এরকম আরো বহু, ভারতের সাথে যা করে, রাশিয়ার সাথে যা করে, আমেরিকার সাথে যা করে, প্রত্যেকটা হচ্ছে তার নিজের স্বার্থ। কয়েকদিন আগে আমরা বোয়িং এয়ারবাস নিয়ে কথা বললাম না, কোনো প্রয়োজন নাই, চরম আর্থিক সংকটে দেশ আছে, কিন্তু আমরা প্লেন কিনতে হবে, আমরা বুঝি এগুলো কেন। যাই হোক, জনাব ওবায়দুল কাদেরকে যখন মিয়ানমার ইস্যুতে কথা বলা হচ্ছে তখন মানে বিশেষ করে রিসেন্ট যেগুলোগুলি সমস্যা সেটা প্রসঙ্গে বলছেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার অভ্যন্তরীণ কিছু সংঘাতের বিষয় আছে। ওখানে 54টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের একের সঙ্গে অন্যের মিল নাই। বিশেষ করে রাখাইন এলাকার বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে। ওদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য আমরা যদি ক্ষতিগ্রস্ত হই সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন জান্তা সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নাই, ওনারা সবার বন্ধু,
মানে হচ্ছে কোনো হাস্যকর কথা হতে পারে না, কারোর সাথে বই দিতে না, সবার সাথে বন্ধুত্ব। আলাপ আলোচনা দরজা রেখে, দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি, যতক্ষণ কথা বলা যাবে আলাপ আলোচনা করা যাবে। উই আর নট ইন গুড টিউনস, এমন পর্যায়ে না গেলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। আমাদের যুদ্ধ পরিহার করতে হবে, আমাদের কোনো উস্কানি যেন যুদ্ধের কারণ না হয়। সেন্ট মার্টিন যদি বেদখল হয়ে যায়, বাংলাদেশ কোন প্রক্রিয়া সার্বভৌমত্ব রক্ষা করবে? আমরা যুদ্ধ চাইলে কিন্তু মিয়ানমার বারবার উস্কানি দিচ্ছে, এই ব্যাপারে গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেবো, আমরাও প্রস্তুত। আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেবো, আমরাও প্রস্তুত। আমরা দীর্ঘদিন থেকে ওনার একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, আমি আমার গত ভিডিও যেটা মিয়ানমার নিয়ে করেছি, আগেও করেছি, সেটা হচ্ছে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যেতে পারে। যুদ্ধ ভয়ঙ্কর জিনিস, কোনো সন্দেহ নাই। সবচেয়ে কম ক্ষয়ক্ষতি করেও যদি কোনো দেশ জিতে, তারপরও তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। যুদ্ধে ক্ষয়ক্ষতি অনিবার্য এবং যুদ্ধে যাওয়া কোনোভাবেই সঠিক কাজ না। কিন্তু সারা পৃথিবীতেও সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী পোষে, আমরাও পুষি। বিরাট বাজেট হয়েছে এবং আমি আগেও বলেছি, আমি আর সেসব সুশীলের মতো নই যারা মনে করে শক্তিশালী সেনাবাহিনী লাগবে না। আমার দেশে কথাগুলো বলা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি এটা বলতে চাই, আমাদের কি একটা সার্বভৌম মিলিটারি পলিসি আছে? আমরা কি চাইলেই আমাদের মিলিটারির জন্য, মানে আর্ম ফোর্সেসের জন্য, বেটার নেভি, এয়ারফোর্স, সবার জন্য আমাদের প্রত্যাশা মাফিক যে কোনো অস্ত্র কিনতে পারি? আমি মনে করি সেগুলো করা দরকার, করতে হবে। আমরা যে জায়গায় পড়েছি, আমাদের আর্ম ফোর্সেসকে ভীষণ শক্তিশালী করে তুলতে হবে, শুধু ট্রেনিংয়ে না, তার ইকুইপমেন্টস বা মিলিটারি হার্ডওয়্যার দিয়ে, তার সাইকোলজি দিয়ে, সব কিছু দিয়ে। সো আমরা মিলিটারি পুষি, কারণ যুদ্ধের প্রবাবিলিটি আছে বলেই আমরা কাজটা করি। যুদ্ধ পৃথিবীতে হয়। আমরা যারা খুব ইউটোপিয়ান কথাবার্তা বলি পৃথিবীতে যুদ্ধ তো হবে না, তারা আসলে পৃথিবী কীভাবে চলে জানি না। পৃথিবীতে চলাটা ঠিক কি বেঠিক ডিফারেন্ট ডিবেট, কিন্তু পৃথিবী যেভাবে চলছে কোনো যুদ্ধ হয়। সুতরাং যুদ্ধের প্রবাবিলিটি আছে বলেই এগুলো থাকে। এখন আমরা প্রশ্ন করি এই জায়গায়, সেটা হচ্ছে মিয়ানমার আগে যা করেছিল, যেমন ধরলাম মিয়ানমার থেকে গুলি এসে পড়েছে, পরস্পর গুলি করছে, বাংলাদেশে গুলি ঢুকে গেছে। মর্টার আপনি মেরেছেন, মর্টারটা সামহাউ মিস হয়ে ক্রস করে আমাদের এসে পড়েছে এবং রীতিমতো আমাদের দেশের মানুষ মারা গেছে। আপনি হেলিকপ্টার গানশিপ নিয়ে অ্যাটাক করতে গেছেন, আপনি আমার আকাশসীমার লঙ্ঘন করেছেন, এটা চরম অন্যায়, কিন্তু আপনি এটা লঙ্ঘন করেছেন, আপনি কোনো রকম করে কোয়ার্সিভ স্টেপ আমার ভেতরে নেন নাই, গুলি করেন নাই, বোমা ফেলেন নাই। এবারকার ঘটনাটা ভিন্ন। যারা না বলছেন যে মিয়ানমার তেমন কিছু করছে না, সে তার নিজের প্রোটেকশনের জন্য করছেন, এবং আজকে মানে গতকাল আমি একটা খবরও দেখলাম যে জাহাজগুলো দেখা যাচ্ছিল সেন্ট মার্টিন থেকে, ওখানে ওদের নাফ নদীর ওই অংশে নেভির জাহাজটা চলে গেছে, তাতেও কিছু আসে যায় না। আসলে আমরা খেয়াল করি, আই রিপিট, আমাদের যেসব নৌযান সেন্ট মার্টিনের সাথে মূল ভূখণ্ডে যোগাযোগ করছিল, ওগুলোকে টার্গেট করে গুলি করা হয়েছে। মানে বাংলাদেশের ভেতরে আগে যা হয়েছে, যেমন এবারকার 4 বারের গুলিতে, ইফ আই এম নট রং, 5 বারের গুলিতে একজন মানুষ মারা যায়নি, উল্টো আমাদের এখানে মর্টারের শেল এসে পড়ে মানুষ মারা গেছে। আমি সেটাকে ছোট ঘটনা মনে করি, কারণ এটা কোনো টার্গেটেড মর্টার আমার উপরে মারা হয়নি। হয়তো ওখানে আমরা জানি যে আরাকান আর্মি ফাইট করছে জান্তার বিরুদ্ধে, কোনো একটা মর্টার মিস হয়ে আমাদের এখানে চলে এসে মারা গেছে, এটা টার্গেটেড কিলিং ছিল না। কিন্তু এখানে আপনি টার্গেট করে গুলি করছেন বাংলাদেশি নৌযানে, এবং আপনি সেন্ট মার্টিনের সাথে কোনো যোগাযোগ হতে দিচ্ছেন না। একটা রুটে, একটা অল্টারনেটিভ রুট আছে উইচ ইজ লেংদি অ্যান্ড ডেঞ্জারাস, সে কারণে এটা অ্যাভয়েড করার চেষ্টা করা হয়, যার জন্য রীতিমতো সংকট চলল দিনের পর দিন। এটা কি হামলা না দেশের, মানে আমার স্পেসিফিকলি আমার নৌযানের উপর? সুতরাং যারা বলছেন, সরকার পক্ষে না হলেও যারা বলছেন যে এটাকে এত বড় করে দেখা কিছু না, সরি, এই ঘটনাটা ডিফারেন্ট। ফলে আমরা একত্র যদি করি, আপনি যখন রিটালিয়েট করতে বলছি না, আপনি যখন রিটালিয়েশনের হুমকি দেবেন না, আপনি যখন স্পষ্টভাবে বলবেন না যে আমরা কিন্তু এটা বরদাস্ত করবো না। আপনি সার্চ করুন হেলিকপ্টার কতবার আকাশসীমা লঙ্ঘন করেছে, আপনি খুঁজে দেখবেন 17 সাল থেকে শুরু হয়েছে, 17 সালের কয়েকদিনে 17 বার বা 20 বার আকাশসীমা লঙ্ঘন করা হিসেবে পাবেন। 18-তে করেছে, 20-এ করেছে, 21, 22 ওরা করেছে। এরপর যখন এবার যুদ্ধ শুরু আবার করেছে। এগুলো ক্রমাগত হয়েছে। আপনি কখনো প্রতিবাদ করেছেন, কখনো করেন না, এবং খুব সিরিয়াস কোনো প্রতিবাদ আপনার জায়গা থেকে যায়নি। প্রতিবাদ করে হবে না, আসলে আপনাকে হুমকি দিতে হবে। বিএনপি অনেকবারই ঈদের পর আন্দোলনের কথা বলেছে। এবার সেরকম কোনো ঘোষণা না থাকলেও ঈদের আগে দলটির কেন্দ্রীয় কমিটিতে ঘটেছে বড় ধরনের রদবদল। চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বেশ কিছু পদে নতুন নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির রদবদল নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির রাজধানী সহ 4টি মহানগর কমিটি ভেঙে এবার দলের কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল করা হয়েছে। এই কমিটির 39টি পদে রদবদলের কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের মার্চ। 7 বছরেও বেশি সময় ধরে কাউন্সিল না হওয়ায় এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। 3 বছর পর কাউন্সিল করা বিধান দলটির গঠনতন্ত্রে রয়েছে। এখন কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে রদবদল আনা হয়েছে। এই রদবদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে 10 জনকে যুক্ত করা হয়েছে। তারা এতদিন এই কমিটিতে বিভিন্ন পদে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন জহির উদ্দিন স্বপন, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আর যাদের উপদেষ্টা কাউন্সিলে সদস্য করা হয়েছে তারা হলেন জহির উদ্দিন স্বপন, AH-M মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, বেবি নাজনীন ও খালেদ হোসেন চৌধুরী ফাহিম। কমিটিতে যারা সাংগঠনিক সম্পাদকের পদ থেকে যুগ্ম মহাসচিব হয়েছেন তারা হলেন আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদও রদবদল হয়েছে। পুলিশের সাবেক আইজি বেনজিরকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না। তিনি একসময় সৌভাগ্যের বরপুত্র ছিলেন। তার সুন্দর দেহসষ্টব, তার অঙ্গভঙ্গি, তার ঘাড় বাঁকানো, তার হাসি, তার ক্রোধ, কারোর প্রতি রাগ হওয়া, কাউকে হুমকি দেওয়া, তার বিভিন্ন ডায়ালগ, তার বিভিন্ন কর্মকাণ্ড পুলিশে থাকা অবস্থায়
সবসময় আলোচিত ছিল এবং সমালোচিত ছিল। তিনি অনেকের ভালোবাসার পাত্র ছিলেন, বিশেষ করে নারীদের। অনেক নারী তাকে পছন্দ করতেন। তিনি কোন নারীকে কিভাবে পছন্দ করতেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু নারীরা তাকে পছন্দ করত। আর তার যা ছিল এটি সঙ্গত কারণেই নারীদের কাছে খুব আকর্ষণীয়। গায়ের রং, চেহারা, পদ, পদবি, টাকা পয়সা, স্মার্টনেস এবং ইংরেজি বলার ধরন। যারা একটু ভালো ইংরেজি বলতে পারেন, শিক্ষিত মেয়েরা তাদেরকে খুবই পছন্দ করেন। এখন এই যে নারীদের যে ভালোবাসা, সেটাকে তিনি কিভাবে গলায় পড়েছেন, কিভাবে ব্যবহার করছেন, সেটি ভিন্ন একটি বিষয়। নম্বর 1। তো সেই বেনজির সাহেব ক্ষমতা চলে যাওয়ার পরে খুবই বিপদে পড়েছেন। এখন তাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে দুর্নীতির। নানা রকম তথ্যপাত্র প্রতিদিন সারি সারিভাবে তার কাছে আসছে। সত্য মিথ্যা বিবেচনাধীন, আদালত বিবেচনা করবে। যারা তদন্ত সংস্থা রয়েছেন তারা এই বিষয়গুলো আসলে সত্য কিনা এগুলো তথ্য প্রমাণ সহ কোর্টকে হাজির করবেন কোর্টে। কিন্তু বাংলাদেশে যা হয়, সবাই বলার চেষ্টা করছেন, আরে আরে ওসব হবে না কিছুই, দেখো ঠিকই পার পেয়ে যাবে। কেউ কেউ বলছে যে জানো তার হাত কত বড়, তার সাথে কার কার কি খাতির আছে এবং কি কি ঘটতে পারে, এগুলো সবই আই ওয়াশ। তিনি বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন, এটা নিয়েও নানা কথা। কেউ বলছেন বাংলাদেশে আছেন রাজার হালে, কেউ তার টিকিট স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র উনি ছাড়া কেউ তার ব্যাপারে একটা শব্দ করার ক্ষমতা বাংলাদেশে নেই, তিনি এতটাই সুরক্ষিত। কেউ কেউ বলছে আরে না না তিনি পালিয়ে গেছেন, এয়ারপোর্ট দিয়ে গেছেন, চার্টার প্লেনে করে গেছেন, সীমান্ত দিয়ে গেছেন। কেউ দুষ্টুমি করে বলছেন বোরকা পরে গেছেন, এয়ারপোর্ট দিয়ে বিমানবন্দর দিয়ে বোরকা পরে গেছেন। তো এরকম একটা আলোচনা আমি বললাম যে এটা সম্ভব নয়, এত বড় একজন মানুষ, পুরুষ, এরকম সুন্দর শরীর, এটা নিয়ে ঢাকা বিমানবন্দরে বোরকা পরে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা বোঝা যায়। বিভিন্ন বলে বোরকা পরে তিনি ইমিগ্রেশন সবকিছু পার হলেন, কিন্তু প্লেনের মধ্যে তিনি কি করবেন? তো এই সব বিষয়গুলো নিয়ে খুবই রসঘন, খুবই নির্মম আলোচনা হচ্ছে। তো কেউ বলছেন তিনি কোথায় আছেন, ভারতে আছেন, কেউ বলছেন যে না তিনি তুরস্কে আছেন, কেউ তাকে জেদ্দা পাঠিয়ে দিয়েছেন, কেউ তাকে মক্কা পাঠিয়ে দিয়েছেন, কেউ তাকে দুবাই পাঠিয়ে দিয়েছেন, নানা রকম আলোচনা। কেউ আবার বলার চেষ্টা করছেন যে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারাতে আছেন, কেউ বলছেন ইস্তাম্বুলে আছেন, সেখানে তার এক বন্ধুর বাসায়, এবং তিনি এরদোয়ান তুরস্কের যে প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করার চেষ্টা করছেন। তো এই যে বেনজির সাহেবকে নিয়ে এত যে ঘটনা, তার মধ্যে আবার বেনজিরের নতুন নতুন যে ফ্ল্যাট, নতুন নতুন সম্পত্তি, এগুলোর হদিস পাওয়া যাচ্ছে। কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে তার আসলে এত টাকা দেশে বিদেশে, এগুলো কিয়ামত পর্যন্ত এগুলো শুধু বেরোতেই থাকবে। ভাগ্যিস উনি ধরা পড়েছিলেন, না সে তো একেবারে পুরো প্রথমে গোপালগঞ্জ কিনে ফেলতেন, এরপর আস্তে আস্তে ফরিদপুর, তারপরে বলতেন আমি এই বাংলাদেশেরই মালিক। যা হয় আমাদের দেশে ওই হাতি খাদে পড়লে সবাই চামচিকে যেমন খোঁচা মারে, এখন বেনজিরকে নিয়ে আলাপ আলোচনা করা এটা আমার আপনার সবারই একটা ভালো লাগার ঐতিহ্যগত বিষয়, এটা হয়ে গিয়েছে। তো যেহেতু এই আলোচনা চলছে, তার মধ্যে দেখুন তার পুকুর থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে, 80,000 টাকার মাছ চুরি হয়েছে। এগুলো আবার খুব দায়িত্ববান যারা লোকজন আছেন তারা ধরেছেন, আবার সে চুরি করা মাছ নিলামে বিক্রি করেছেন, এবং সেগুলো আবার পত্রিকায় এসছে যে বেনজিরের 1,000 কোটি টাকার প্রকল্প থেকে 80,000 টাকার মাছ চুরি হয়েছে, এবং আমাদের জাতীয় দৈনিকে এটা আবার প্রকাশিত হয়েছে, মাছের ছবি সহ, চোরের ছবি সহ, সব মিলিয়ে। কি নিদারুণ ব্যাপার। এরপরে ওই যে গোপালগঞ্জে বেনজিরের যে রিসোর্ট, তার সামনে এখন তাকে গালাগাল করার জন্য, তার বিরুদ্ধে কথা বলার জন্য অনেক লোক সেখানে দাঁড়িয়ে থাকে। সাংবাদিকরা যায়, ইউটিউবাররা যায়, আর তারা প্রাণ খুলে বেনজির সম্পর্কে বলতে থাকে, কাকে জোর করে তিনি জমি দখল করেছেন, কার কি করেছেন, এবং তারা এই কথা বলে খুব আনন্দ পান, মজা পান। তো এরকম কিছু ছেলে ওখানে সবসময় দাঁড়িয়ে থাকে। তো সেখান দিয়ে পুলিশের এক সাব ইন্সপেক্টর যাচ্ছে, তিনি হয়তো সংগতির কারণে বিরক্ত, তাদের সাবেক আইজি কিনে এরকম ঠাট্টা করে, মস্কারা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, তিনি একটু জিজ্ঞাসা করেছেন, অমনি তার উপরে একেবারে তেলে বেগুনে এভাবে সবাই জ্বলে উঠেছে, এবং তারও ভিডিও করা শুরু করেছে। আর সেই লোক পুলিশের যে সাব ইন্সপেক্টর, সে রীতিমতো দৌড় সেখান থেকে। আবার বাংলাদেশে কি হচ্ছে, বেনজিরের সাথে যাদের সম্পর্ক ছিল তারা অনেকে এডিশনাল আইজি, অনেকে ডিআইজি, অনেকে এসপি, এরকম অনেক মোর দ্যান 30-40 জন কর্মকর্তা। এখন এদেরকে বেনজিরের ভাগ্য বরণ করার জন্য, পুলিশ থেকে বাদ দেওয়ার জন্য একটা বিরাট পক্ষ, শক্তিশালী পক্ষ কাজ করছে। এর কারণ হলো এরকম 30-40 জন ডিআইজি, এসপি লেভেলের লোক বেনজিরের সহযোগী হিসাবে প্রমাণ করে তাদেরকে যদি চাকরি থেকে বাদ দেওয়া যায়, তাহলে অন্তত পক্ষে 40 জনের জায়গাতে 400 জন লোকের কপাল খুলে যাবে, প্রমোশনের জট যাকে বলে খুলে যাবে, এবং অনেকে নতুন নতুন পদে বসতে পারবে। তো এই জন্য পুলিশ বাহিনীর মধ্যেও নিদারুণভাবে কিন্তু অনেক খেলা চলছে, এবং সেই খেলার কারণে পত্রপত্রিকাগুলো নিত্য নতুন তথ্য পাচ্ছে, এবং ওই বেনজিরের যারা প্রতিপক্ষ পুলিশের মধ্যে আছেন তারাই এই তথ্যগুলো সরবরাহ করছে। এখন প্রশ্ন হলো বেনজির কোথায় আছেন? তিনি কোথায় আছেন আল্লাহ জানেন, তিনি জানেন, আমরা জানি না। কিন্তু আমরা তাকে নিয়ে একটা ফ্যান্টাসি করতে পারি যে ধরুন তিনি এখন তুরস্কে আছেন, এবং সেখানে এরদোয়ানের সঙ্গে তার একটা বৈঠক হয়ে গেছে, এবং এরদোয়ান তাকে তার উপদেষ্টা বানাতে চাচ্ছেন। এর কারণ হলো বিগত নির্বাচনে এরদোয়ান আসলে জিততে পারেননি, এবং খুব অল্প ভোটের ব্যবধানে তিনি যখন জয়লাভ করলেন, তাকে আবার দ্বিতীয় দফা ভোট করে তাকে জয়লাভ করতে হয়েছে।
তো সবাই এরদোয়ানের বয়স হয়েছে, সবাই মনে করেছিলেন যে হয়তো এটাই এরদোয়ানের শেষ নির্বাচন, কিন্তু এরদোয়ান শেষ করতে চাচ্ছেন না, তিনি আরেক দফা নির্বাচন করবেন। তার বয়স যাই হোক না কেন, শরীর স্বাস্থ্য খুবই ভালো। এই জন্য তার তো একজন এক্সপার্ট দরকার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট, এবং এই মুহূর্তে বেনজির সাহেবের চাইতে সারা দুনিয়াতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট আর কেউ নেই। তো যার জন্য তুরস্কে এরদোয়ানের কাছে তার কদর কি হতে পারে যদি এরদোয়ান সত্যিকার অর্থে একটা দামি নির্বাচন করতে চান। একইভাবে দিল্লিতে তার চাহিদা আরও বেশি, আরও ব্যাপক। এ কারণ হলো নরেন্দ্র মোদী বাংলাদেশে যে কাজটা করেছেন, যে বুদ্ধি দিয়েছেন তার গ্রুপ, সেই জিনিসটি আসলে তারা বুদ্ধি দিয়েছেন ঠিকই, টেকনোলজি দিয়েছেন, কিন্তু টেকনোলজিটার যে বাস্তব প্রয়োগ, এটা বেনজির সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে এটি দিল্লি পুলিশের নেই, পশ্চিমবঙ্গ পুলিশের নেই। তো সেক্ষেত্রে দেখেন নরেন্দ্র মোদীর মতো একটা লোক সিরিয়াসলি ধরা খেলো, অপমানিত হলো। তিনি তো আবার চতুর্থ দফার যে নির্বাচন যদি হয় সেখানে ধরা খেতে চান না তিনি। এই জন্য তারও বেনজিরের সহযোগিতা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা গিয়ে সুন্দর করে আপনাদের মূল্যবান মতামতগুলো লিখে জানিয়ে দেবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যে কয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম সবগুলো ভিডিও কারা কারা দেখেছেন এবং ভিডিওর মানে যে কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সব চাইতে কোন ভিডিওটি আপনাদের কাছে মানে মূল বা আকর্ষণ বা ভালো লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। পরবর্তীতে হয়তো আপনাদের নামগুলো প্রকাশ করা হবে ইনশাল্লাহ পরবর্তী নিউজের শেষের দিকে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আজকের এই নিউজের নিচে আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে আপনার নাম সহকারে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের 5 জনের নাম আমরা ঘোষণা করার চিন্তা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো যাবার আগে আবারও বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।